প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমাদের অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আপনাকে ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। সেই সাথে আমাদের সাথে অংশগ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই কথা বলবো টেলিভিশনের বিজ্ঞাপন নিয়ে, অর্থাৎ আমাদের দেশের বিজ্ঞাপন ভারতে চলে যাওয়াতে আমাদের টিভি চ্যানেলের মালিকদের যেমন আয় কমে যাচ্ছে, পাশাপাশি সরকারও হারাচ্ছে রাজস্ব। এই বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানের শুরুতে কথা বলবো। প্রথমে আপনাকে বলবো যে এটা মানে আপনাদের মতো সবাই এই জিনিসটা লক্ষ্য করছে যে আমাদের বিজ্ঞাপন কিন্তু ভারতীয় টিভি চ্যানেলগুলোতে অর্থাৎ ভারতে অহরহ সম্প্রচার হচ্ছে এবং আমাদের কিন্তু অনেক আয়ও কমে যাচ্ছে। সরকারও আসলে এখন এই বিষয়টিকে কিভাবে দেখছে? প্রথমে ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমাদের তরুণী বন্ধুদেরকে। ঘটনাটা আমি জানি যে বাংলাদেশের পণ্য বিজ্ঞাপন বিদেশি কোম্পানিগুলোতে দেওয়া হচ্ছে, বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেগুলো বিদেশের থেকে সম্প্রচার করা হয় এবং বাংলাদেশের জনগণ দেখে, সেই সব টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন আসছে। যতদূর আমি খবর নিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যেসব পণ্য উৎপাদন হয় সেই পণ্য রপ্তানি যদি হয়, সেই বিদেশের বাজারে প্রসার করার জন্যে বা সেই রপ্তানি করা পণ্যের পক্ষে বিজ্ঞাপন দেওয়ার একটা আইন বাংলাদেশে আছে। এটা বাণিজ্য আইন, বাণিজ্য সংক্রান্ত আইন। সে আইনের বলে যে কোনো কোম্পানি বিদেশে যে কোনো কোম্পানির কাছে বিজ্ঞাপনের জন্যে ব্যবস্থা নিতে পারে। যখন এটা আইনে আছে তখন যত টাকার বিজ্ঞাপন ওখানে প্রচার করা হয় তত টাকা ডলারে রূপান্তর করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে সেই টাকাটা দিয়ে দেওয়া হয়। তো এটার জন্য তথ্য মন্ত্রণালয়ে কোনো ছাড়পত্র নিতে হয় না। এটা হচ্ছে এই বিষয়টা আমার নজরে আছে। এখন বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপনের যে প্রদর্শনের যে পদ্ধতি আছে, সেখানে যেহেতু কিছু বিজ্ঞাপন বিদেশে চলে যাচ্ছে, এখানে আয় রোজগার কম হচ্ছে। এটা একটা অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাটা কিভাবে মোকাবেলা করা যায় এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এই ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপের কথা বলতে পারবো। এই সংশ্লিষ্ট মানে আলোচনাটা কি মানে অগ্রসর হওয়ার কোনো মানে আপনারা কি এটা একটা সমস্যা, পরিকল্পনা? যাপিত জীবনের সমস্যা আছে এবং ব্যবসায়ী বিভিন্ন রকম সমস্যার ব্যবসাদারদের। সুতরাং এই যে সমস্যাটা যেহেতু সমস্যা, সুতরাং প্রত্যেক সমস্যাটা সমাধান আছে, আর সমাধানটা করতে আলোচনার মধ্য দিয়ে, এবং সেটাই হচ্ছে সর্বোত্তম পন্থা আর কি। এবং যেখানে আমরা সরকার আর এর পক্ষ থেকে বাংলাদেশের দেশীয় শিল্পকে রক্ষার একটা নীতি অনুসরণ করে আসছি, যদিও আন্তর্জাতিক রীতিনীতি বা বিশ্ব বাণিজ্য সংস্থা, যাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, বা বিশ্ব অর্থনৈতিক যে রীতিনীতি এখন চালু আছে তথাকথিত মুক্তবাজার অর্থনীতির নামে, তার ভেতরেও একটা উন্নয়নশীল অর্থনীতিকে কিভাবে আমি রক্ষা করতে পারি, আমার উৎপাদিত পণ্যকে কিভাবে রক্ষা করতে পারি, সেই ব্যাপারে আমাদের সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু 7.5 বছর ধরে আমাদের দেশীয় শিল্পকে, দেশীয় উৎপাদনকে রক্ষা করার একটা নীতি গ্রহণ করে চলেছেন। সুতরাং সেদিক থেকে আমরা মনে করি যে এটা আমাদের উদ্বেগের বিষয়। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং সমস্যা যেহেতু একটা সমাধান তো খুঁজে বের করতেই হবে, সমাধান বের করব। সুতরাং সেখানে আমি বলবো যারা এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন, এখানে আন্দোলন করার কিছু নাই। যেহেতু আমার দরজা খোলা, অর্থমন্ত্রীর দরজা খোলা, বাণিজ্য মন্ত্রীর দরজা খোলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দরজা খোলা, সুতরাং এটা আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে সব মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করে ফেলবো। আমরা চাইবো যেটা খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। শীঘ্রই বলবেন না, দেরিও বলবেন না, আলোচনার ঢঙেই যাবে। এবার আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে যাব, আপনারা প্রশ্ন করুন।
তথ্য মন্ত্রণালয় আর তথ্য প্রযুক্তি আমাদের তো এখন অনেক উন্নয়ন ঘটেছে, সরকার আমাদের জন্য অনেক করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন তথ্য প্রযুক্তি বা যেভাবে উন্নয়নটা ঘটছে ঠিক সমানুপাতিক হারে কিন্তু সাইবার ক্রাইমটাও বাড়ছে। এখন এটার জন্য কি তথ্য মন্ত্রণালয় বা মাননীয় মন্ত্রী আপনার কি কোনো উদ্যোগ নেওয়ার আছে বা নিচ্ছেন কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা জানি যে সেক্টরাল সায়েন্স আছে, ক্ষেত্র বিশেষে বিজ্ঞান আছে, যেরকম ফিজিক্স পদার্থবিজ্ঞান, যেরকম মেডিকেল সায়েন্স একটা ক্ষেত্র বিশেষের। কিন্তু পৃথিবীতে যেরকম শিল্প বিপ্লব হলো, বিদ্যুৎ আবিষ্কার হলো, স্টিম ইঞ্জিন হলো, এটা কিন্তু নট এ সেক্টরাল সায়েন্স, এইটা সব জায়গায় ব্যাপৃত করে ফেলে। সেই জন্য এটা বিপ্লব সাধন করলো। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু এখন এটা ইজ এন এনাবেলিং টেকনোলজি, এটা সর্বব্যাপক একটা প্রযুক্তি যেটা সব জায়গায় প্রয়োগ করতে পারেন। আমি প্রশাসনে করতে পারি, আমি গণমাধ্যমে করতে পারি, পরিবেশে করতে পারি, কৃষিতে করতে পারি, শিল্প বিভাগ ইত্যাদি ইত্যাদি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সমগ্র পৃথিবীটাকে এবং আমাদের সমাজকে একটা কাঁচের ঘর তৈরি করে দিচ্ছে। কাঁচের ঘর, সব কিছু দেখা যায় এখানে। কিন্তু সমস্যা হচ্ছে এই কাঁচের ঘরের ভিতরে বসবাস করে শিশু, নারী, ব্যক্তি জীবন, রাষ্ট্র আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে। এখন এখানে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে এই কাঁচের ঘরে আমি কিভাবে শিশুর নিরাপত্তা বিধান করব, নারীর সম্মান নিশ্চিত করব, রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে দিব, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা কিভাবে বিধান করব, এবং 16 কোটি মানুষের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাটা কিভাবে রক্ষা করব। এটা হচ্ছে চ্যালেঞ্জ। এবং এই যে কাঁচের ঘরের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমরা দেখছি একদিকে যেরকম সারা পৃথিবীকে কাঁচের ঘর তৈরি করে দিচ্ছে, আরেকদিকে এই যে সাইবার জগৎটা তৈরি হচ্ছে সেই সাইবার জগতে কিছু পোকামাকড়ের উৎপাত হচ্ছে যাদেরকে আমরা বলি সাইবার অপরাধী। এই সাইবার অপরাধী ইংরেজিতে বলি সাইবার ক্রিমিনালস। এই সাইবার অপরাধীরা সাইবার জগতের প্রসারমান যে বিপ্লব, এই বিপ্লবে তারা অপব্যবহার করতে চাচ্ছে এবং এইখানে এই যারা আমরা বসবাস করি এই কাঁচের ঘরে তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমার দুটো ব্যাপার আছে, একটা আছে আইনগত ব্যাপার, একটা আছে প্রযুক্তিগত ব্যাপার। আমি এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যে প্রযুক্তির মধ্য দিয়ে যেগুলো অনভিপ্রেত বিষয়াদি সেগুলো আমি এই প্রসারমান জগতে প্রবেশ করতে দেব না। এটা টেকনিক্যাল চ্যালেঞ্জ। যেরকম আপনি মোবাইলে এমন একটা যন্ত্র ফিট করে দিলেন বা আপনার কম্পিউটারে যেখানে আপনি এই যৌন অশ্লীল বিষয়গুলো আপনি এখানে বাচ্চারা দেখতে পারবে না, এটাকে ফিল্টারিং সিস্টেম বলে, তাই না? সেটাকে আমি টেকনিক্যাল চ্যালেঞ্জ বলছি বোঝানোর জন্যে। কিন্তু আইনগত চ্যালেঞ্জ কি? আপনারা এখন গণমাধ্যমের যুগ, মুক্ত চিন্তার যুগ, তখন কেউ বলছে যে আমার অধিকার আপনি হস্তক্ষেপ করবেন, সুতরাং আমি শিশুর নিরাপত্তা, নারীর সম্মান, ব্যক্তির গোপনীয়তা, রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে আমি কিছু আইনগত পদক্ষেপ নিব, যে আইনটা আবার আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যাতে না হয়। অর্থাৎ আপনার ব্যক্তি স্বাধীনতা, প্রতিষ্ঠানের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে যেন খর্ব না করে, এই দুটো দিকে ভারসাম্য রক্ষা করে আমার একটা আইন তৈরি করতে হবে। সে আইনের কি দুটো দিক থাকবে, একটা আইন থাকবে, একটা আদালত থাকবে। সুতরাং সেই দিকটা চিন্তা করে আমরা ইতিমধ্যেই সরকার মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিয়েছি সাইবার অপরাধ আইন, সাইবার ক্রাইম ল, এই অপরাধ আইনের ভিতরে আমরা সাইবার কোর্ট, সাইবার অপরাধী, তারপরে এই যে মিসইউজ অফ, মানে এই যে অপব্যবহারটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেটা বিচার করার একটা সংস্থা থাকতে হবে না? বিচার করতে হবে। তো আমি তো চট করে কিছু করতে পারছি না, উনি পাচ্ছেন না, আমাদের সাধারণ উকিলরা জানেন না, জজ সাহেবরা জানেন না। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমরা একটা, এটা আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই, অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে সমন্বয় সাধন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে আপনি যাতে রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তির গোপনীয়তা এবং স্বার্থ ধ্বংস না করেন, তার জন্য সাইবার অপরাধ আইনের একটা খসড়া আমরা তৈরি করেছি। আমরা আশা করছি যে আগামী 17 সালের প্রথম দিকেই এই আইনটা আমরা পাস করতে পারবো এবং সেই আইনটা পাস হয়ে গেলে আপনার সাইবার আদালত পাবেন এবং সেইভাবে আপনি পুলিশ পাবেন, সেইভাবে আপনি উকিল পাবেন, সব কিছু পাবেন। তা আপনার এক কথাই বলবো
যে আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি পেছন যেতে পারবেন না, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আবার গণমাধ্যমের বিস্ফোরণের যুগ, গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ হচ্ছে। গণমাধ্যমও আপনার সমাজটাকে স্বচ্ছ করে দেয়, প্রশাসনের অন্দরমহলে আলো ফেলে, সব কিছু দেখা যায়, সব কিছুকে জবাবদিহিতা করে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যম এই দুটোরই স্বাধীনতা আমি রাখবো, কিন্তু শিশু আর নারী এবং এই যে ব্যক্তির জীবনের নিরাপত্তা বিধান করব। সুতরাং সেটাই হচ্ছে মুন্সিয়ানা। কিভাবে আমি আইনগত ব্যবস্থা নিব, কিভাবে প্রযুক্তিগত ব্যবস্থা নিব। প্রযুক্তিগত ব্যবস্থার চ্যালেঞ্জটা প্রকৌশলীরা করবেন, আইনগত ব্যবস্থার চ্যালেঞ্জটা রাজনীতিবিদরা করবেন। এই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটা কথা বলতে চাই, যে অনেক সংগঠন এবং দেশের অনেক বিশিষ্ট নাগরিকরা বলে যে গণমাধ্যমের স্বাধীনতায় একটা প্রভাব থাকে, সরকারের একটা প্রভাব আছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? গণমাধ্যমের স্বাধীনতা তো সরকারের জন্য খুবই মঙ্গলজনক, সরকারের জন্য খুবই মঙ্গলজনক। এই জন্যে গণমাধ্যমই সরকারের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয়, তাতে সরকার যদি সেটা দেখতে পারে এবং কান পেতে শুনতে পারে, সেই সরকার দীর্ঘজীবী সরকার হয়। সুতরাং আমি সেই জন্যে, কিন্তু একই সমস্যা যেরকম তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ঘটছে, গণমাধ্যমের এই স্বাধীনতার ভিতরে ওখানেও কিছু পোকামাকড় উৎপাত আছে। এই পোকামাকড়ের, যে আমি পোকামাকড় শব্দটা ব্যবহার করছি ইচ্ছে করে আর কি, তো পোকামাকড়ের উৎপাত, যেমন জঙ্গি উৎপাত। এই মুহূর্তে গণমাধ্যমের শত্রু প্রশাসন, সরকার নয়। এই মুহূর্তে গণমাধ্যমের শত্রু মাফিয়া, স্মাগলাররা এবং জঙ্গিরা। অর্থাৎ গণমাধ্যম জঙ্গিদের কাছে পিটাই খাচ্ছে, সরকার কিন্তু পুলিশ যায় পিটাচ্ছে না। আর আগে কিন্তু একটা যুগ ছিল গণমাধ্যম এবং সরকার মুখোমুখি থাকতো, কিন্তু এখন আমি আপনার পক্ষে, আমি এখন আপনাকে রক্ষা করার জন্য জঙ্গি পিটাচ্ছি বা জঙ্গি আটকানোর চেষ্টা করছি বা মাফিয়া চক্রকে ঠেকানোর চেষ্টা করছি। কিন্তু এই যে প্রসারমান ইলেকট্রনিক মিডিয়া, একই সমস্যা তো। মনে রাখতে হবে যে আপনি শিশু আছে, নারী আছে, আপনার যা ইচ্ছা তাই এনটিভিতে দেখাতে পারেন না, এমন কিছু দেখাতে পারেন না যেটা শিশু মানে মনে আঘাত লাগে। তাহলে আমি যখন 5 বছরের শিশু দেখে যে একটা ভায়োলেন্ট, একটা ভয়ঙ্কর দৃশ্য, সে কিন্তু মানে হতবাক হয়ে যায়, এটা এরকম করছে কেন, এটা এরকম করছে কেন। সেই জন্যে সম্প্রচার আইনটা আমি তৈরি করেছি, এবং এই সম্প্রচার আইনটার সঙ্গে আমার খেয়াল রাখতে হবে আমি সংবিধান প্রদত্ত আপনার স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন। আশা করি আমার হাত দিয়ে এরকম কোনো আইন হবে না। কবে থেকে এটা বাস্তবায়ন হবে? এটা আমি অলরেডি এটা উন্মুক্তভাবে গত 1 বছর ধরে আলোচনা করছি, ওয়েবে দিয়েছি, আমি বেসরকারি একটা কমিটি বানিয়ে দিয়েছি, যেখানে টিভি কর্তৃপক্ষরা আছেন, অ্যাডকোর প্রতিনিধিরা আছেন, তারা এটা খসড়া দেখিয়ে দিয়েছে, অন্যান্য এনজিও সংস্থাগুলো আছে, আইনজীবীরা আছেন, সব প্রস্তাব লিপিবদ্ধ করে আমার দরবারে আছে। আমি এটা মন্ত্রিপরিষদ দিব। আমি আশা করছি জানুয়ারি মাসের যে অধিবেশন হবে সেখানে সম্প্রচার আইনটা দিব। আইনটা দিলে 2 দিক দিয়ে লাভ, একটা সম্প্রচার কমিশন হবে। এই যে সকাল বিকাল আপনারা চিন্তা করেন যে তথ্যমন্ত্রী এই ফোনটা করে একটা ধমক দিবে, আপনি আশঙ্কার থেকে মুক্ত হবেন। তথ্য মন্ত্রণালয়ে কিচ্ছু করার নাই, ওই সম্প্রচার কমিশনের সঙ্গে বোঝাপড়া করেন। আপনি যদি এখানে অশ্লীল কিছু করেন, নাগরিক হিসাবে কমিশনের কাছে যাবে এবং আপনার বিরুদ্ধে মামলা রুজু করবে। এই যে ভারতে কদিন আগে এনডিটিভি তাকে বন্ধ করে দিল না, জি, কিন্তু সরকার বন্ধ করলো। আমি সরকার বন্ধ করাটা পছন্দ করি না, সেই জন্য এটা কমিশনের কাছে দিয়ে দিচ্ছি। আধা বিচারিক সংস্থা একটা, সেটা জনগণের কথা শুনবে, আপনার সাংবাদিকের কথা শুনবে, মালিক পক্ষের কথা শুনবে, আমার সরকারের কথা শুনবে। আমি সরকার যদি মনে করি আপনার কোনো খবরে বিব্রত হয়েছি, আমি কমিশনের কাছে আর্জি করব যে এইটা ঠিক মতন বলা হয়নি। অর্থাৎ আপনি ইংল্যান্ডে যখন যাবেন, ওখানে এরকম কমিশন আছে। আপনি টকশোতে আপনি বলতে পারেন আমি অ্যাঙ্কর, এখানে আমি যা ইচ্ছে তাই বলতে পারি না, উনিও যা ইচ্ছে তাই বলতে পারে না। এটা আপনাকে থামাতে হবে, না থামালে আপনার এনটিভি ফাইন হয়ে যাবে। বিবিসি কিন্তু এইভাবে চলে না, ফাইন করে দেয় কিন্তু। সুতরাং আমি এখানে দাঁড়িয়ে বললাম খালেদা জিয়া খুব ভালো মহিলা, হাসিনা খুব খারাপ মহিলা, এই কথা তখন আমি এইভাবে খারাপ যুক্তি দিয়ে বলতে হবে, কেন ভালো কেন খারাপ। আমি চট করে বলতে পারি না করিম সাহেব এটা চোর, বলতে হবে যে এই কারণে ওনাকে চোর বলেছি। এরকম বললে তখন চলে না, বিদেশের ইয়েতে টেলিভিশনে চলে না। আমাদের এখানে টকশোতে আমরা আরামসে গপ্প করতে থাকি, অ্যাঙ্কার হাসতে থাকে, তার মানে আপনি লাই দিচ্ছেন, বাড়তি কথা বলা, তাই না? এটা ঠিক না। ওই অ্যাঙ্কার ভালো যে অ্যাঙ্কার বলবে যেটা নিয়মের ভিতরে না, আপনি তথ্য ছাড়া কথা বলবেন না, সরি, বন্ধ করেন। কিন্তু এটা আমাদের
সাধারণত আমি আপনাকে বলছি না, ওভারঅল ভিউর কথা বলছেন। আমরা সম্প্রচার আইন আর সাইবার অপরাধ আইন দুটো আইন কিন্তু বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে। এটা নিয়ে তুমুল আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু আশা করি আপনার ওদের জন্য এটা নিরাপত্তার জন্য দরকার। দর্শক, আমরা সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ওয়েজ বোর্ড গঠনের পরিকল্পনা সরকার আছে কিনা এই বিষয় নিয়ে এখন কথা বলবো। কথা হচ্ছে যে ওয়েজ বোর্ডের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি, সাংবাদিক পক্ষের সঙ্গে কথা বলেছি, মালিক পক্ষকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলার পরে ওয়েজ বোর্ড করব। কিন্তু আমি মনে করি যে ওয়েজ বোর্ডটা খালি দৈনিক পত্রিকার জন্য ছিল, সুতরাং এটা ঠিক না, কর্মরত সকল সাংবাদিকের জন্য। এবং বিকাশ সমান ইলেকট্রনিক মিডিয়া যেটা আছে, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে সকল সাংবাদিকদের জন্যই ওয়েজ বোর্ডটা করা দরকার। সেই জন্যে আমার যে প্রচলিত আইন আছে সেই আইনটা একটু সংশোধন করতে হবে। এটা কি জানুয়ারিতেই আমরা সংশোধনের কোনো না, আমি জানুয়ারিতে আমি নিয়ে আসার চেষ্টা করছি। যে এটা ৭৪ সালে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তখন উনি সাংবাদিকদের মর্যাদা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য একটা ৭৪ সালের এমপ্লয়েড প্রোটেকশন অ্যাক্ট মানে সাংবাদিক এবং কর্মচারীদের নিরাপত্তার জন্য একটা আইন করেছিলেন। সেই আইনটা খালেদা জিয়া ২০০০ সালে যখন ক্ষমতায় আসেন তখন উনি এই আইনটা সংশোধন করে সাংবাদিকদের কারখানা শ্রমিক বানিয়ে দেন, মজুর বানিয়ে দেন, এবং তখন এটা মজুরি শ্রমিকদের মতন মর্যাদায় চলে যায়। তো আমাকে আবার আইনটা পরীক্ষা করে দেখতে হচ্ছে এবং আমি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছি। আইনটা আমি সংশোধন করে আবার ওই ৭৪ সালের আইনে যাব, কিন্তু ওখানে ইলেকট্রনিক মিডিয়ার স্বার্থটা থাকবে আর কি। এইটা হচ্ছে মূল কথা। আশা করি ১৭ সালের ওয়েজ বোর্ড নিয়ে আমরা খুবই আলোচনা করব এবং একটা সিদ্ধান্ত নিব। আমরা এখন আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। টেলিভিশন চ্যানেল খুললে যেমন বিদেশি অনেক চ্যানেল দেখতে পাই, যেটা আমাদের জন্য ভালো, কারণ আমরা বাইরের অনেক কিছু জানতে পারি, অনেক জিনিস সম্পর্কে আমাদের জানাটা বাড়ে। কিন্তু আমি যখন বাইরে যাব বা বাইরে যারা প্রবাসী বাঙালি অথবা বাইরে যারা থাকে তারা চাইলেই বাংলাদেশ সম্পর্কে খুব সহজে জানার জন্য যে টিভি খুললে যে চ্যানেলটা দেখবে বা বাংলাদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে জানবে, এটা সাধারণত দেখা যায় না, মানে খুব কমই দেখা যায়। মেইনলি আমি নিজেও যখন বাইরে গেছি, আমি বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে গেলে বা কাউকে কিছু জানাতে গেলে আমি বলতে পারিনি যে তুমি টিভি খুলে এটা দেখো। তো এই সম্পর্কে কি কোনো বিধিনিষেধ আছে বা এই সম্পর্কে কি উন্নতি বা বাইরে সম্প্রচার করার কোনো স্পেশালি ভারতের ক্ষেত্রে কিন্তু এটা মানে অনেক সবসময় প্রশ্নটা আসে। প্রশ্নটা হচ্ছে যে এটা একটা এই যে আমার দেশে অন্য চ্যানেলগুলো দেখি, চ্যানেল কিভাবে দেখি আমরা, এক কথায় যদি বলি, যেসব চ্যানেল ইংল্যান্ডের চ্যানেল, জাপানের চ্যানেল, ভারতের চ্যানেল, পাকিস্তানের চ্যানেল, সব চ্যানেলগুলো এখানে প্রদর্শন করতে একটা অনুমতি নিতে হয়। সেই অনুমতিটা আমরা দিই, আমাদের মন্ত্রণালয় থেকে দিই, এবং সেখানে একটা ফি দিতে হয়, ১.৫ লাখ টাকা ফি দিয়ে নামাতে হয়। ওই অনুমতি দিলে চ্যানেলটা নেমে টেলিভিশনে গ্রাহকের কাছে চলে গেল। বিদেশেও তাই করে। প্রশ্ন হচ্ছে ভারতের সমস্যাটা যেটা হয়েছে, যে ভারতে বিদেশি কোনো চ্যানেল যদি নামানো হয় দর্শকদের জন্যে, তাহলে সরকারের ফিটা হচ্ছে ৫ কোটি টাকা। এখন এটা বাংলাদেশের চ্যানেলের জন্য, ইংল্যান্ডের চ্যানেলের জন্যও। এই ব্যাপারে আমি তদবির করছি যে এটা তো একটু আমাদের মানে অসুবিধা, তা দক্ষিণ এশিয়া সার্ক দেশের জন্য এটা আপনি নতুন ফি করে দেন আমাদের, তো এটা তারা বিবেচনা করছে। সুতরাং বাংলাদেশের চ্যানেল যে ভারতে দেখানোর কোনো বিধিনিষেধ নাই, কিন্তু আমাদের চ্যানেল মালিকরা যদি ফিটা না দেয় তাহলে তো ছাড়পত্র পাচ্ছে না। এটা হচ্ছে একটা ব্যবসায়িক সমস্যা। এইটা আবার ইংল্যান্ডে এরকম ফির ব্যাপার নাই, কারণ কি ওখানে আধুনিক প্রযুক্তিতে চলে গেছে, ডিটিএইচ পদ্ধতি, ডাইরেক্ট টু হোম, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে আমি প্রত্যেক বাসাটা সেট বক্স আছে, আমি সব চ্যানেল, এখানে আমরা যেরকম ৮০টা চ্যানেল ঘুরি এরকম করে, ওখানে এরকম করে না। আমি যে চ্যানেলটা দেখতে চাই সেই চ্যানেলটা আমি ক্লিক করব, সেই চ্যানেলটাই চলে আসবে, আমি টাকাকে দিয়ে দিব, পে করে দিব যে ১০ টাকা। সুতরাং ইংল্যান্ডে গেলে, এখন আমেরিকায় গেলে, ওইদিকে আমাদের বাংলাদেশের চ্যানেল ইচ্ছা করলে সেট বক্সের মধ্য দিয়ে ওখানে এটা ডাউনলোড করছে, কিন্তু সুতরাং আমাকে পয়সা দিলেই আমি এনটিভিও দেখতে পারি, ইংল্যান্ড আমেরিকা সব দেখা যায়, সব দেখা যায়, ইংল্যান্ড চ্যানেল আই, আমেরিকা এনটিভি সব দেখা যায়। কিন্তু ভারতে এই ডিটিএইচ পদ্ধতিটা এখনও চালু হয়নি, বাংলাদেশেও হয়নি, গোপনে কিছু চালু হয়েছে, আমি বন্ধ করার চেষ্টা করছি।
আইনগতভাবে দুটো কোম্পানিকে ডিটিএইচ পদ্ধতি চালুর ব্যবস্থা করেছি, তারা কাজ শুরু করেছে। ডিটিএইচ পদ্ধতি যখন হয়ে যাবে তখন আমার এই এতগুলো চ্যানেল দেখানো কিছু না, আমি জি বাংলা দেখবো কি দেখবো না, পয়সা দিয়ে দেখলে দেখেন, আর পয়সা না দিলে দেখবেন না। আপনি কথাটা বুঝছেন কি? ঠিক তেমনি বাংলা ভাষাভাষী জনগণ যারা পশ্চিমবাংলা, আগরতলা, আসামের একটা অংশ বা বিহারের একটা অংশ বা দিল্লি টিল্লিতে যেখানে বাঙালিরা আছে, তারা ওই ডিটিএইচ পদ্ধতি ভারতে চালু হয়েছে, সুতরাং বাংলাদেশের চ্যানেল দেখানো বন্ধ করতে পারবে না তারা। এখন ডিটিএইচ পদ্ধতিতে বলে যে আমি এনটিভি দেখবো, 15 টাকা দিয়ে দিবে, যেরকম করে আমরা ডিশ কোম্পানির মালিকদের দিই না, 300-400 টাকা দিই, তখন এই ডিশ কোম্পানিটাও বদলে ডিটিএইচ পদ্ধতিতে আমি দেখব। তখন এই যে আমরা 100টা চ্যানেলের দিকে তাকানোর দরকার নাই, খুঁজতে জানবারে যাচ্ছে, ওনারা বলছেন বাংলা চ্যানেল আগে দেখাও, বিদেশি চ্যানেল পরে দেখাও, এই ঝামেলার থেকেও মুক্ত হব। আর 2টা বছর সময় দিতে হবে, এখানে ডিটিএইচ পদ্ধতি চলে আসবে, তখন আর এই সমস্যাটা থাকবে না। এবার আমরা পরের প্রশ্ন চলে যাব। আপনি তথ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই মন্ত্রণালয়ের জন্য আপনি মানে চ্যালেঞ্জ হিসেবে কি দেখছেন এবং এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে আপনি ওভারকাম করতে চান এবং বাংলাদেশকে নিয়ে আপনার পরিকল্পনা কি? প্রথম কথা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয়ের যে সম্প্রচার, যেটা বিটিভি বা বেতার, ওই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লব চলছে, সেই বিপ্লবের কারণে আমাকে এই টোটাল সম্প্রচারটা ডিজিটাইজ করে দিতে হবে। এখন অ্যানালগ পদ্ধতির সম্প্রচার হয়, এটা একটা চ্যালেঞ্জ। 2, এই যে ডিজিটাইজ করলাম, তাহলে ডিজিটাইজ ট্রান্সমিশন হচ্ছে, আপনার বাসায় টেলিভিশন তো অ্যানালগ, তাহলে আপনি তো ডিজিটাল টেলিভিশন নিয়ে আসতে হবে। সুতরাং আমাকে আলাপ করতে হচ্ছে, চিন্তা করছে এই ভবিষ্যৎটা চিন্তা করে যে ডিজিটাল টিভি কিভাবে আপনি বাজারে নিয়ে আসবো, অ্যানালগ টিভিটা আস্তে আস্তে দূর করবো কীভাবে, ডিটিএইচ পদ্ধতিটা চালু করা, কিভাবে ডিটিএইচ পদ্ধতিটা চালু করলে এই যে কয়েক লক্ষ ডিশ কোম্পানির ব্যবসা করে ছেলে মেয়েগুলো, তাদের কি হবে, সুতরাং তাদেরকে কিভাবে বাঁচাবো, ডিটিএইচ এবং এই ডিশ কোম্পানি দুটোর সমন্বয় সাধন করতে হবে আমাকে, এটা একটা চ্যালেঞ্জ, এটা সমাধান করে দিতে হবে আমাকে। এই যে তথ্য মন্ত্রণালয় বলছি। আরেকটা কি, আপনারা সবাই বলেন যে বাংলাদেশের বিটিভি মানে সরকারের ঢোল, তো অবশ্যই সরকারের ঢোল, তাই না? সরকারের ঢোল নালে সরকার পয়সা দিবে কেন, তাই না? আমার ঢোল আমারই তো কথা বলবে, এটা কি ইংল্যান্ডের কথা বলবে নাকি? সুতরাং এনটিভির থেকে আমার বিটিভি একটু আলাদা। আপনি এনটিভি সারাক্ষণ মজার মজার জিনিস দেখবেন, কিন্তু বিটিভিতে আমার শিশুর জন্যে কিছু দেখবেন, কৃষির জন্য কিছু দেখবেন, ওরাও দেখায়, কিন্তু আমি যত ঘন্টা সময় সচেতনতার জন্য এখানে প্রচার করি, তত ঘন্টা বাংলাদেশের সব বেসরকারি টিভি চ্যানেল একসঙ্গে হলেও করবে না, ওরা ওদের ব্যবসায়িক স্বার্থ দেখে। আমার বিটিভি ব্যবসা দেখে না, আমার বিটিভি জাতীয় স্বার্থ দেখে, সচেতনতা দেখে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, এগুলো তো এটা বড় কথা না। আমি কি করতে চাচ্ছি, আমরা এই মুহূর্তে প্রায়ই বলি সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, আর ঠিক আছে জঙ্গিদের ধরে মেরে ফেললাম, কারাগারে পুরে দিলাম, কিন্তু মনের ভিতরে যে সাম্প্রদায়িকতা, সেটাকে দূর না করলে তো আবার জঙ্গি হবে একটা, তাই না? সুতরাং আমি মনে করি যে একটা অসাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করতে হলে শিল্প, সাহিত্য, ইতিহাসের চর্চা ভালো করে হওয়া উচিত, দেশজ সংস্কৃতির চর্চা হওয়া উচিত। সেই জন্যে আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে 5টা বিভাগে 5টা স্বাধীন টেলিভিশন করতে যাচ্ছি। আপনি কি মনে করেন তখন সেটার অনুষ্ঠানের মান সহ অন্যান্য দিকগুলো সব উন্নত হবে? যেহেতু আমি রংপুর টিভি, রংপুরের টকশো যারা করে, আমরা তো এখানে চেনা মুখ কয়েকজন দেখি, তাহলে রংপুরে বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে না, তাহলে ওখানে জ্ঞানীগুণী লোক নাই, ওখানে সেই গান গায় না, তাহলে এখানে আপনার ঢাকার এনটিভিতে গান গাওয়ার জন্য যে চান্স কয়টা পায় বলেন? সেই ফুলবাড়ি, কুড়িগ্রামে ফুলবাড়ি মেয়েটি পায় না। কিন্তু আমার বিভাগীয় টেলিভিশন যখন হবে, তখন মেধার বিকাশ হবে, শিল্পের প্রসার ঘটবে, উন্নয়নের প্রসার ঘটবে, এটা আমার স্বপ্ন একটা, আমি এটা করে দিয়ে যেতে চাই। এটা কবে নাগাদ শুরু হবে এবং এটা আমি এইবার চীনা রাষ্ট্রপতি এসে এটা 2 পক্ষের চুক্তি স্বাক্ষরের ভিতরে এটা আছে, সুতরাং টাকাটা আছে, এখন আমি আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি। আশা করি আগামী জুন মাসের আগে, 17 সালের জুন মাসের আগে আমি বিল্ডিং বানানো শুরু করবো আর কি, কাজ শুরু করবো আর কি, এবং 19 সালের ভিতরে একটা জায়গায় যাব। আরেকটা আমার স্বপ্ন আছে, এটা হচ্ছে যে 2টা ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। একটা হচ্ছে 20-21-এ বাংলাদেশের 50 বছর, তো 50 বছর কীভাবে উদযাপন করবেন আপনারা, এক। আর 20-20-এ আরেকটা ঘটনা ঘটতে যাচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী।
তো আপনি ১৭তম জন্মবার্ষিকী কীভাবে উদযাপন করবেন? ওনার জন্য একটা গদবাদা সকালবেলা সেলুট দিবে, হ্যান করবে, কয়েকটা বাচ্চারা একটু মা কুচকাওয়াজ করবে, এইভাবে? আমি মনে করি এটা একটা যজ্ঞ হওয়া উচিত, কর্মযজ্ঞ হবে। এই ২০ আর ২০-২১ 50 বছরের বাংলাদেশকে চিনতে হলে, বাংলাদেশ কি ৩,০০০ বছরের বাংলাদেশ, সেই দেশের সংস্কৃতিকে আমি বাংলাদেশকে পুনঃ আবিষ্কার করতে চাই। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে যেরকম তুলে আনতে চাই, বাংলাদেশ আর বঙ্গবন্ধু এক। তাহলে বাংলাদেশ আর বঙ্গবন্ধু এবং জাতীয় যত সংগ্রাম, সেই 500 বছরের সংগ্রাম হয়েছে, সেই তাহলে এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ। এই আবিষ্কারের যে কথাটা বলেন, এই আবিষ্কারের জন্য আপনি কোন কোন দিকগুলোকে বেশি প্রাধান্য আমি দিবেন? এই জায়গাটা ইতিহাসকে গুরুত্ব দিব, জাতীয় সংগ্রামগুলোকে গুরুত্ব দিব, ইতিহাসের ব্যক্তিত্বকে গুরুত্ব দিব, যেই সিঁড়িগুলোর উপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দাঁড়িয়েছেন বা আজকে বাংলাদেশ পেয়েছি। এই যে 50 বছর আগে বাংলাদেশ কেমন ছিল, 20-21-এ বাংলাদেশে কটা ফ্লাইওভারের উপর দিয়ে উড়ে যাচ্ছি আমরা, তাহলে সেই সমৃদ্ধ বাংলাদেশটা কি সেটার ছবি নিয়ে আনতে হবে। তাহলে একটা কম্পারেটিভ স্টাডি। এখানে আমি বলবো যে এনটিভিরও চ্যালেঞ্জ আছে, এটা কেবল সরকারের নয়, আমি তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে একটা কর্মযজ্ঞের সূচনা করব, কিন্তু সব গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, আপনি আপনার মতন করে উদযাপন করেন। কিভাবে শিক্ষার্থীরা, আপনার ছেলেমেয়েরা, আপনারা কিভাবে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করবেন, কিভাবে 50 বছরের বাংলাদেশ উদ্বোধন করবেন। এখন আমরা কথা বলবো জঙ্গিবাদের উত্থান এবং চলমান অনেক ঘটনাই আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশে, যা কারোই কাম্য নয়। এই বিষয় নিয়ে আমরা অতিথির সাথে কথা বলবো। আপনাকে বলবো যা হলি আর্টিজান, কল্যাণপুর, তারপরে লালবাগ, তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আসলে কি প্রমাণ করে? আমরা তো আমরা যে অবস্থা দিয়ে দেশের ওভারঅল একটা ওয়েদার ছিল, এই ওয়েদারটা হঠাৎ করে ভারী হয়ে উঠলো কেন? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার দেশের জঙ্গিরা কিন্তু যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলে, আমার দেশের জঙ্গিরা কিন্তু পাকিস্তানের পক্ষে মনে মনে ওকালতি করে, আমার দেশের জঙ্গিরা কিন্তু রাজাকারের পক্ষ নেয়। কিন্তু আফগানিস্তানের জঙ্গিরা কিন্তু খালি তথাকথিত ইসলাম ধর্ম নিয়ে মাথা কামায়, তারা কিন্তু রাজাকার না। কিন্তু আমার দেশের জঙ্গিরা তারা তো কোনোদিন বলেনি যে যুদ্ধ অপরাধীদের আগে মেরে আসি তারপরে তোমারে মারি। সুতরাং আমার জঙ্গিদের একটা সংযোগ আছে, রাজাকার সম্পর্ক, ৭১-এর যুদ্ধের সম্পর্ক, জামাতের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, তারপরে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পর্ক। এই জঙ্গিদের যে উৎপাতটা হচ্ছে, এটা মূলত একটা রাজনৈতিক মাত্রা আছে এবং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে। আমি এই আমাদের তরুণ বন্ধুদের সামনে আমি ওই শব্দটা আনতে চাচ্ছি না ইচ্ছে করে, কিন্তু মনে রাখবেন এর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে বাংলাদেশের জঙ্গি কবে ধ্বংস হয়ে যেত। সেই জন্যে আমি ইদানিংকালে আপনারা খেয়াল করবেন, আমি বলছি যে জঙ্গি যদি খারাপ হয়, জঙ্গির সঙ্গে কেন খারাপ হবে না? এক যাত্রায় দুই ফল কেন হবে? জঙ্গি যদি খারাপ হয়, জঙ্গির প্রধান পৃষ্ঠপোষকরা কেন খারাপ হবে না, যে সরাসরি জঙ্গিকে সাপোর্ট দিচ্ছে? এই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যে বিষয়টি বললেন, তো আমরা একই রকম যদি বলি যে সংখ্যালঘুদের যে সারা দেশে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে কারা? এবং এটা আমার তো বেশি বলার দরকার নাই, মানে সবই তো গণমাধ্যমের কাছে প্রকাশ। ধরেন আপনি বলবেন যে জাসদের একটা কর্মী ঘটনা ঘটিয়েছে, কিন্তু মূল পরিকল্পনার ঘটনা কি? জঙ্গিরাই করছে। গত 10 বছরে যদি ঘটনা দেখেন, তাহলে তার ভিতরে 2টা নিরপেক্ষ ডাকাত থাকতে পারে, কিছু ভূমিদস্যু থাকতে পারে, কিন্তু পরিকল্পিত আক্রমণটা কি হচ্ছে? সুতরাং আমি যে সাম্প্রতিককালে জঙ্গি উৎপাতটা কিভাবে দেখছি, আমি এইভাবে দেখতেছি যে এই যে হিন্দুদের উপরে আক্রমণটা, এটা খেয়াল করবেন হঠাৎ করে কিন্তু চটচট করে হয়, কিন্তু এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরেকদিকে হিন্দু মুসলমান এখানে শান্তিতে নাই, এটা প্রমাণ করা হচ্ছে। সব শেষে কি মানে এর সুফল কে পাচ্ছে? যারা বাংলাদেশ সরকারকে দেখতে পারে না। এর জন্য বিপদে কে পড়ছে? আমি, অর্থাৎ শেখ হাসিনা বিপদে পড়তেছে। অর্থাৎ শেখ হাসিনা সমাজটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, সুতরাং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দাও। এই ব্যর্থতা দেখানোর জন্য হয়তো বা কোনো একটা মহল সেটা চেষ্টা করছে, যে কোনো মহল। আমরা আবারও পরিবর্তন চলে যাব। আপনি অনেকগুলো স্বপ্নের কথা বলে গিয়েছেন, তো এছাড়াও আর কি কি স্বপ্ন আছে আপনার ভবিষ্যতের, এবং বর্তমান তরুণ প্রজন্মকে আপনি কি বলে যেতে চান? বড় হতে চাই, স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন দেখে না সে বড় হতে পারে না কিছু। কিন্তু এখানে 2টা আমি সতর্কবাণী করব। আমি স্বপ্ন দেখব কিন্তু মাটিতে পা ছুঁয়ে। সো আকাশের পানে হাত বাড়াও,
পায়ের বুড়ো আঙুলটা মাটিতে রেখে। আর চে গুয়েভারা বলে একজন বিপ্লবী ছিলেন, উনি বলছে, আই ড্রিম অফ ইম্পসিবলস বাট আই এম এ রিয়েলিস্ট। আমি অসম্ভবের স্বপ্ন দেখি, কিন্তু আমি বাস্তববাদী। এই বাস্তব এবং স্বপ্নের সমন্বয় যিনি সাধন করতে পারে, তিনিই জাতির পিতা হইতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আজকে আমরা যারা এখন স্বপ্ন দেখছি ডিজিটাল বাংলাদেশ বা সমৃদ্ধ বাংলাদেশ, ধনী বাংলাদেশ, এর সঙ্গে বাস্তবের যে অভাব, অনটন, বৈষম্য, দলবাজি, দুর্নীতি, এইখান থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। সুতরাং আপনি যেটা বলছেন, হ্যাঁ স্বপ্ন দেখবেন, আপনি অবশ্যই স্বপ্ন দেখবেন, কিন্তু পাটা মাটিতে ছুঁয়ে। তাহলে আপনি উড়ে যাবেন না স্বপ্নের সঙ্গে, আপনি স্বপ্নটা আয়ত্ত করতে পারবেন। আমি তরুণ প্রজন্মে করব, মানুষ হব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, প্রাণীকুলের ভিতরে মানুষ এটা প্রাণী না, এটা সব জায়গায় বলি। গরু গরু হয়ে জন্মায়, গরু হয়ে মরে। মানুষ একমাত্র মানুষ হয়ে জন্মায়, কিন্তু প্রতি মুহূর্তে তাকে মানুষ হতে হয়। আর যদি মানুষ না হতে পারেন, গরু হয়ে মরবেন আপনি। কথা বলছেন, হাসেন না, গরু হয়ে মরে। মনুষ্যত্ব অর্জন করতে হয়। সুতরাং আমার সংগ্রাম থেকে জন্মের পর থেকে, মায়ের কোল থেকেই আমি যখন একটু হাঁটা শুরু করব, আমাকে মনুষ্যত্ব অর্জন করতে হচ্ছে। দেবত্ব, মানুষের হৃদয়ের ভিতরে যে দেবত্ব আছে, দেবত্ব প্রকাশ করতে হচ্ছে। আমাকে সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে, আমি সামাজিক জীব, যুথবোধ জীব। আমার 3টা ঋণ আছে, সমাজের কাছে ঋণ আছে, পরিবারের কাছে ঋণ আছে, দেশের কাছে ঋণ আছে। আমার জীবনটা 3 ভাগে ভাগ করবেন। প্রথম জীবনটা হচ্ছে ঋণ করার জীবন, আপনি ঋণ করছেন সমাজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে। দ্বিতীয় ভাগটা হচ্ছে, 3 ভাগের দ্বিতীয় ভাগটা হচ্ছে ঋণ শোধ করার সময় এবং সঞ্চয় করার সময়। আর 3 নম্বর ভাগটা হচ্ছে অবসর, আপনি সঞ্চয়টা ভেঙে ভেঙে খাবেন। এখন আমি পরেরটা বাদ দিলাম, এই প্রথম 2টা খুব ইম্পর্টেন্ট। আপনি মনে রাখবেন, পিতামাতার ঋণ আছে আপনার মাথায়, অভিভাবকদের ঋণ আছে, শিক্ষকের ঋণ আছে, সমাজের ঋণ আছে। এই ঋণের দায়বদ্ধতা নিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং আপনারা তরুণ প্রজন্ম যদি জীবনটাকে 3 ভাগে ভাগ করেন, এখন আপনি ঋণ করছেন, কিন্তু তাহলে আপনি যখন কর্মজীবনে যাবেন, ঋণ শোধ করা, এই যে ঋণ শোধ করার মানসিক শক্তি যদি থাকে, আপনি মানুষের মতো মানুষ হলেন, তাহলে পিতামাতা বলবে না ছেলেটা বখাটে হয়ে গেছে। এটা আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে, কি বলবো আপনাদের কাছে, বলেন। আচ্ছা, যে আমরা বলেন, এবার অনুষ্ঠানে একটু ভিন্ন দিকে আসবো। আসেন। এই প্রজন্মের কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি করতে পারেন। কার মতন হতে চান? আমি আমার বাবার মতন হতে চাই, কারণ আমার বাবা, আমি মনে করি আমার বাবা একজন আদর্শ মানুষ। স্যার, আমি চে গুয়েভারা হতে চাই, একজন ডাক্তার এবং সমাজ পরিবর্তনের একজন বিপ্লবী। মানুষই আসলে মানে যাদের মতো হতে চাই, কোনো নির্দিষ্ট শেপ নাই, মানে অনেকের মতোই হতে চাই। তার মধ্যে চাই যে সবার গুণগুলো যেন আমার মধ্যে আসুক। আমি আসলে বঙ্গবন্ধু আর বাবা দুজনের মতোই হতে চাই, কারণ বাবা নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। আর আমি ছোটোবেলা থেকে মুক্তিযুদ্ধের অনেক কাহিনী শুনে আসছি, স্পেশালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে। তো তারাই আমার আইডল এখনো পর্যন্ত। এখনো ইচ্ছা আছে, যে এখনো ইচ্ছাটা মরে যায়নি আর কি। অনেকে অনেকের মতো হতে চায়, আসলে আমি আমার মতোই হতে চাই। এবং আমি চাই যে আমাকে দেখে অন্যরা বলবে যে আমি তার মতো হতে চাই। মানে আমি সবার সব রকম ভালো গুণ থাকবে এরকম। আসল জিনিসটা হচ্ছে যে আমি কিন্তু ওর কথার সঙ্গে একমত। তুমি তোমার মতন হবা, আপনি আপনার মতন, তোমার পথ তোমাকেই রচনা করতে হবে, তোমার পথে তুমিই হাঁটবা, অন্যদের কাছ থেকে উদ্বুদ্ধ হব। কিন্তু আমি যদি বঙ্গবন্ধুর মতন হতে চাই, আমি যদি গান্ধীর মতন হতে চাই, জর্জ ওয়াশিংটনের মতন হতে চাই, চে গুয়েভারের মতন হতে চাই, তাহলে হতে পারবো না। আমাকে বলতে হবে যে আমি আমার মতন হব, আমার পথ আমি রচনা করব। আই উইল নট ওয়াক অন দি ফুটপ্রিন্টস অফ মাই ফাদার। আমার পূর্বসূরীদের পদচিহ্ন ধরে আমি আগাবো না, আমি আমার রাস্তা তৈরি করে নিব। কিন্তু এই রাস্তা তৈরি করার ব্যাপারে পৃথিবীর মহৎ মানুষরা আমার প্রেরণা দিবে আমাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কয়েকটি প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করে ফেলবো। আপনার
মন্ত্রণালয় 14টি অধিদপ্তর আছে, তার মধ্যে আমরা জানি যে চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও একটা অংশ। তো এই চলচ্চিত্র সেন্সর বোর্ডের মানে ওভারঅল অনেক প্রশ্ন আসে আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে, এবং চলচ্চিত্রে অনেক অশ্লীলতার খবরও আমরা মাঝে মাঝে দেখতে পাই। চলচ্চিত্রের পুনরুজ্জীবন চলছে। মাঝখানে চলচ্চিত্রের অন্ধকার যুগ ছিল, যখন সামরিক শাসকরা দেশ দখল করে নিয়েছিল, তারা এটাকে অশ্লীলতায় ভরে দিয়ে এটাকে আসলে এটাও একটা চক্রান্ত যে মানুষ বিনোদন থেকে সরে আসো। তো এখন চলচ্চিত্রের পুনরুজ্জীবন চলতেছে, প্রেক্ষাগৃহের সংস্কার করছি। আর চলচ্চিত্রের চ্যালেঞ্জ ওই একটাই, ডিজিটাইজেশন অফ দি চলচ্চিত্র, ডিজিটাইজেশন অফ সিনেমা ইন্ডাস্ট্রি। এটা চলচ্চিত্র নির্মাণের ডিজিটাইজেশন, প্রেক্ষাগৃহে প্রক্ষেপণের ডিজিটাইজেশন, এই পর্যায়টা যাচ্ছে। এই চন্দ্রার কাছে, কালিয়াকৈরের কাছে 105 একরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি বলে 105 একরের জায়গা আমার আছে। সেই জায়গাতে আমি চলচ্চিত্র নির্মাণের জন্যে, যেরকম রামোজে ফিল্মস আছে বা ওই যে ডিজনিল্যান্ড আছে, এরকম ছোটোখাটো একটা বানিয়ে দিচ্ছি। এটা কবে নাগাদ শুরু হবে? ইতিমধ্যে আমি কাজে হাত দিয়েছি, অনেক টাকা লাগবে, টাকা জোগাড় করতে হচ্ছে, কিন্তু এই আগামী 5-6 মাস, জুন মাসের পরে ওখানে শুটিং করতে পারবে। আচ্ছা, আমি কলাকুশলীরা ওখানে যে 70-80টা ঘর থাকবে, যেখানে পুরো টিম যে 7 দিন থেকে ওখানে শালবন আছে, টিলা আছে, পাহাড় আছে, খাল বিল আছে, 105 একর জায়গা। এটা বঙ্গবন্ধু ফিল্ম সিটি। চলচ্চিত্র থেকে বের হয়ে এসে আমি আবার গণমাধ্যমে আসবো যে এরই মধ্যে অনেকগুলো টিভি চ্যানেল আমরা জানি যে অপেক্ষায় আছে সম্প্রচারের জন্য, আর এরই মধ্যে তো অনেকগুলো টিভি চ্যানেল অলরেডি সম্প্রচার চলছে। তো বর্তমানে বাংলাদেশের যে বাজার এবং কর্মক্ষম লোকজন এবং দক্ষ, আমরা যদি সব কিছু মিলিয়ে কথা বলি, তা আপনার কাছে কি মনে হয় যে এই সেক্টরে আসলে ভবিষ্যৎটা কেমন? যে টেলিভিশনের লাইসেন্স নেবেন, বাজারটা দেখেই নেবেন। উনি যদি ব্যবসা না হবেন না মনে করেন, তো লাইসেন্স চাচ্ছেন কেন? আমি যদি না দিই তখন বলে যে আমি দিচ্ছি না তাকে, সুতরাং আমি ওর ভিতরে নাই। আপনি বুঝে শুনে আসেন, ব্যবসা করলে করেন, না করলে মার খেয়ে চলে যান, তাই না? তা আমি তো জোর করছি না। এনটিভি বাজারে থাকবেন কি থাকবেন না, এটা আপনার সিদ্ধান্ত, আর যারা নতুন আসবে তারা তাদের সিদ্ধান্ত, এইভাবে দেখেন। আচ্ছা, আমরা এইবার আপনার একটু ব্যক্তিগত জীবনে চলে যাব, যে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং স্মরণীয় কোনো স্মৃতি, এই উত্তর নিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ। এর চেয়ে বড় ঘটনা আর কিছু নাই। আমি সেই সৌভাগ্যবান মানুষ যে 10,000 বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। আমি এক নাগাড়ে 5 বছর কারাগারে ছিলাম। আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি, সেই দেশেই নিগৃহীত হয়েছি। আরেকটা দুঃখজনক ঘটনা আমার চোখের সামনে দেখতে হলো, যুদ্ধ অপরাধীরা প্রকাশ্য আদালতে ফাঁসি হয়ে গেল, তারা বাংলাদেশের মন্ত্রী হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কিছু বাংলাদেশে, এটা আমার জাতির লজ্জা। আমি এই বাংলাদেশে এই লজ্জাটাও আমার সহ্য করতে হয়েছে। অন্যরা কীভাবে নিছে আমি আই ডোন্ট নো, কিন্তু কর্নেল তাহেরের ফাঁসি আর মতিউর রহমান নিজামীর আর মুজাহিদির মন্ত্রিত্ব হওয়া বাংলাদেশের, এইটা দুটো ঘটনা খুব, যেটা পরবর্তীকালে প্রকাশ্য 5 বছর বিচার করে ফাঁসি হলো, কার্যকর হলো। আর আমরা তো যুদ্ধের সাক্ষী। আদালত তো বাদ দেন, আমরা তো সভ্য মানুষ বলে মারে ফেলিনি, এই শব্দটাই ব্যবহার করলাম, রেখে দিয়েন। সভ্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছি আদালতের মাধ্যমে যাবে। 71-এর যুদ্ধে তো মতিউর রহমান নিজামী তো আলেম না, ও ঢাকা ইউনিভার্সিটির ছেলে। মুজাহিদি তো এরা নর্মাল আমার মতন লেখাপড়া, কেউ আলেম না, কিন্তু মৌলানা না যে ধর্মের উপরে ব্যুৎপত্তি লাভ করেছে আলহামরা ইউনিভার্সিটির থেকে বা সৌদি আরবের কোনো বিশেষজ্ঞর থেকে। এরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছেলে, আমারই সমবয়সী। আমরা হাতাহাতি করতাম, ইসলামী ছাত্র সংঘ করতো। আমার কথা সেটা না, কথাটা হচ্ছে যে ওই পক্ষ নিছে, আমার কোনো অসুবিধা নাই। ওই পক্ষ নিছে, আমার কোনো অসুবিধা না, আমি এই পক্ষের। কিন্তু ওই পক্ষ আমাকে মহিমান্বিত করবে না, এটা একটু দুঃখের ব্যাপার। এই বাংলাদেশের মাটিতে রাজাকারের পক্ষে মোকালতি চলে, এই দুঃখ তো এখনো আছে আমার, এখন এই মুহূর্তে আছে। এবং ক্ষমতার জন্য, ক্ষমতা ঠিক আছে, ক্ষমতা আজকে আছে কালকে নাই, ক্ষমতায় টিকে থাকার জন্য রাজাকারের সঙ্গে ঐক্য করতে হবে। নেভার এভার ইন মাই লাইফ।
মানে আমার কথা এইটুকু নৈতিকতা রাখতে হবে। তো সেখানে আমি তাদেরকে বলবো ওরা রাজনীতি করতে পারে, রাজনীতি না করতে পারে, উপরে ওঠার জন্যে উপরে নীতিহীন কোনো কাজ করবেন না। এটা একটা এক্সাম্পল সেট করেন। একটা বাচ্চা, যে বাচ্চাটা বহুদিন আগে ট্রেন আসতেছে, রেললাইন উপড়ানো আছে, লাল ইয়ে দিয়ে বাচ্চাটা ট্রেন থামিয়ে মানে বাঁচাইছিল, দ্যাট ইজ দেশপ্রেম। এটা দেশপ্রেম। ওই যে বাচ্চাটা ও কি পুরস্কার পেয়েছে, তাই না? তাহলে আমি আপনাদের বলবো ডাক্তার হন, সব কিছু হন, রাষ্ট্রনায়ক হন, কিন্তু মনে রাখবেন মানে খুনি, চোর, ডাকাত, অপরাধী এদের সঙ্গে হাত মিলায় ব্যক্তিগত জীবনে প্রমোশন ও পদোন্নতির চিন্তা করবেন না, এমপি হওয়ারও চিন্তা করবেন না। দরকার কি? আমি হেরে গেছি নির্বাচনে, 91-তে হারছি, 96-তে হারছি, 2001 সালে হারছি, সো হোয়াট? নির্বাচনে বাংলাদেশে কত এমপি আছে জানেন? বলতে পারেন। কত মন্ত্রী আছে জানেন? জানেন না। এটা অনেকেই জানে। কত মন্ত্রী আছে জানেন? জানেন না। মন্ত্রী ইজ নট এ বিগ ডিল, কিন্তু নীতিটা আসল কথা। আমি ইনুটা আসল কথা। মন্ত্রী আজকে আছে, কালকে নাই। আমি যখন মন্ত্রী ছিলাম না তখন কি আমার সম্মান ছিল না? বা অসম্মান করছে আজকে, তাই না? কালকে মন্ত্রিত্ব চলে যাবে, রাস্তাকে ঢিল খাবো? নো, নেভার এভার। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। লাস্ট কথাটা বলে দিই। জি, আপনারা তরুণ প্রজন্ম, আপনাদের চমৎকার চমৎকার দর্শন আছে, দর্শন ধারণা আছে। ধারণাগুলো হচ্ছে একটা তীরের মতন, কিন্তু এই তীরটা লক্ষ্যভেদ করতে গেলে ধনুক লাগে। রাজনীতি হচ্ছে সেই ধনুক। সুতরাং রাজনীতিবিদ সম্পর্কে যত খারাপ ধারণাই থাকুক না কেন, আপনার যদি লক্ষ্যভেদ করতে হয় তাহলে ধনুক খুঁজতে হবে। তীর আর ধনুকের যদি মিলন হবে, আপনি লক্ষ্যভেদ করতে হবে। কথাটা একজন ইংরেজ বলেছিল, আইডিয়াস আর গ্রেট অ্যারোজ, বাট ইফ ইউ ওয়ান্ট টু হিট দ্য টার্গেট ইউ নিড এ বো, পলিটিক্স ইজ দ্য বো। আমি তারটা করেছিলাম। সুতরাং আপনারা রাজনীতিবিদদের সমালোচনা করেন, কিন্তু রাজনীতি ছাড়া উপায় নাই। রাজনীতিবিদের আশ্রয় কেবলমাত্র এগোতে হবে। মনে রাখবেন, রাজনীতিবিদরাই দেশটা স্বাধীন করেছে। মনে রাখবেন, সামরিক শাসন থেকে বাংলাদেশকে উদ্ধার ওই রাজনীতিবিদরাই করেছে 90 সালে কিন্তু। আর এই রাজনীতিবিদরাই জঙ্গি উৎপাত দমন করবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।